নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমাদিত্য। আনলক 1 এর চতুর্থ দিন আজ, এবং এই আনলক 1 মূলত কিন্তু যাতে জনজীবন স্বাভাবিক হয় সেই পরিস্থিতিটা ফিরিয়ে দেওয়ার জন্য। অফিস যাত্রীরা অফিস যাচ্ছেন, কিন্তু রাস্তায় বাস সেভাবে গত কয়েকদিন দেখতে পাওয়া যায়নি। বেসরকারি বাস সেগুলো খুব একটা বেশি ছিল না। আজ কিন্তু বেসরকারি বাস রাস্তায় দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু যাত্রী দুর্ভোগ কি আদৌ কমেছে, কি পরিস্থিতি, সেই বিষয়টাই আমরা জানবো। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধিরা থাকবেন বিভিন্ন প্রান্ত থেকে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি স্মৃতিমোড় থেকে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, ইরন রায়বর্মন রয়েছে লেকটাউন থেকে, শালিনী রয়েছে টালিগঞ্জ থেকে, এবং হাওড়া থেকে রয়েছে দেবাশিস চক্রবর্তী। আমরা প্রত্যেকের সঙ্গেই কথা বলবো, কিন্তু যে বিষয়টা দেখতে পাওয়া যাচ্ছে যে বাস ভাড়া যেভাবে বৃদ্ধি পেল এই কদিনে হঠাৎ করে, কোনো রকম ভাবে অনুমোদন কিন্তু নেই, তা সত্ত্বেও বাড়তি ভাড়া দিতে হচ্ছে। আরটিওর চার্জ ছাড়াই বাড়তি ভাড়া দিতে হচ্ছে। বেসরকারি বাস হয়তো রাস্তায় বেড়েছে, কিন্তু যাত্রীদের পকেটে কোপ পড়ছে। বাড়তি ভাড়া গুনতে হচ্ছে আজ যাত্রীদের রাস্তায় বেরিয়ে। এই ছবিটাই কিন্তু ঘুরে ফিরে দেখা যাচ্ছে সব জায়গা থেকে। এই বিষয়টা সম্পর্কে আমরা জানবো। লেকটাউনে চলে যাব, ইরন রায়বর্মন আমাদের প্রতিনিধি সেখান থেকে রয়েছে। ইরন, বেসরকারি বাস গত কয়েকদিন একটু কম দেখতে পাওয়া যাচ্ছিল, আজ হয়তো সংখ্যাটা বেড়েছে, কিন্তু এখনো পর্যন্ত রেগুলারিটি কমিটি তৈরি করা হয়েছে, যেগুলো বাস ভাড়া বাড়বে কি বাড়বে না সেই বিষয়ে সিদ্ধান্ত নেবে। কিন্তু তার আগে বাস মালিকরা নিজেরাই বাস ভাড়া বাড়িয়ে দিয়েছে। কি ছবি ধরা পড়ছে? একদমই, দেখো সকাল থেকে যে ছবিটা আমরা দেখেছি, বেসরকারি বাসের সংখ্যা হয়তো কিছুটা বেড়েছে। আমি যদি এটা রাফ হিসাব করি, 10টায় 4টে একই রুটে বাস রয়েছে, মিনি বাস নেই, কিন্তু বেসরকারি বাসগুলো বেড়েছে। কিন্তু তাদের মধ্যে অনেকগুলো রুটে আমরা দেখতে পেয়েছি যেগুলোতে কিন্তু বর্ধিত ভাড়া নেওয়া হচ্ছে, যার নির্দিষ্ট কোনো রুট চার্ট নেই, যার কোনো টিকিট নেই। কন্ডাক্টর পরিষ্কার জানাচ্ছেন যে তাদেরকে বলা হয়েছে বেশি ভাড়া নিতে, তাই তারা নিচ্ছেন। রীতিমতো যাত্রীদের ক্ষোভ দেখেছি। কিছুক্ষণ আগে আমি গাড়ি থেকে যারা যাচ্ছেন তারা দেখলাম রীতিমতো চিৎকার করে বলছেন যে যা খুশি ভাড়া নিচ্ছেন। অর্থাৎ মানুষের এমনিতেই কোথাও গিয়ে তারা প্রেসারে রয়েছেন, পকেটে টান রয়েছে, নির্দিষ্ট খরচের মধ্যে তাদের সংসার চালাতে হচ্ছে। অনেকের চাকরি প্রায় নেই, অনেকের ক্ষেত্রে মাইনে কমে গেছে। এই জায়গায় এইভাবে অত্যাধিক ভাড়া বৃদ্ধি, এবং বিভিন্ন রুটের ক্ষেত্রে বিভিন্ন ভাড়া। যেমন 30C একটি রুট, যেটা হাতিয়ারা থেকে সেক্টর 5 নতুন রুট চালু হয়েছে, তারা 10 টাকা, 12 টাকা, 14 টাকা এবং 16 টাকা এইভাবে ভাড়া বাড়িয়ে দিয়েছে। তাদের হাতে নির্দিষ্ট কোনো টিকিট নেই, পুরোনো টিকিটেই তারা নিচ্ছেন, এবং তাদের কিছু করার নেই, তারা মালিক বলেছে তাই নিচ্ছেন, এরকমটাই জানাচ্ছে। অন্যদিকে দূরপাল্লার যেগুলো বাস, যেগুলো বারাসাত, বারুইপুর, গড়িয়া, বারাসাত থেকে সাঁতরাগাছি, বারাসাত, ধর্মতলা, এই যে রুটের বাসগুলো, সেই বাসগুলো কিন্তু আরো বেশি ভাড়া বাড়িয়েছে। যে যেরকম যেটা জানতে পারা যাচ্ছিল, যেটা বলা হচ্ছিল যে সরকারের তরফে আলোচনা করা হবে বাস মালিকদের সঙ্গে, তারপরই ভাড়া বাড়ার বিষয়টি সামনে আসবে, কিন্তু সেটা কিন্তু হচ্ছে না। যাত্রীরা কিন্তু ক্ষুব্ধ এই বাড়তি ভাড়া দেওয়ার ফলে। কি বলছেন তারা, শুনবো। বারাসাত সাঁতরাগাছি এলাম, 30 টাকা ভাড়া নিল। এই বারাসাত থেকে যেটা ভাড়া 18 টাকা ভাড়া আছে, সেখানে 30 টাকা নিল। হ্যাঁ, আমি বললাম যে আপনার কোনো যদি ভাড়া বাড়ানোর কোনো চার্ট থাকে তো দেখান। নো রেসপন্স এট অল, খেয়াল খুশি মতো জোরজবস্তি যা খুশি তাই নিচ্ছে। কালকে যে বাসে ফিরলাম 12 টাকা, আজকে সেই বাসে নিচ্ছে 14 টাকা। কোনো ঠিক নেই, যার খুশি। আর আমরা যেহেতু বিপদে পড়ে গেছি, আমাদের সেই হেতু দিতেই হচ্ছে 2-4 টাকা বেশি, তা না হলে নেমে যান। চাট ফাট কোনো কিছুর খবরই নেই। তা বলছে না, এখন এই ভাড়াই দিতে হবে। আমার কেষ্টপুর থেকে হাটকুমোর 10 টাকা। হ্যাঁ, দেখতেছি, ওরা বললো না কোনো চার্ট আসেনি, যখন সব বাস চলবে তখন পুরোনো ভাড়া নেওয়া হবে। আরটিওর তরফ থেকে চার্ট নেই, ইচ্ছে মতোই কিন্তু ভাড়া নেওয়া হচ্ছে। কেন এই বেশি ভাড়া দিতে হবে সে বিষয়ে কন্ডাক্টরদের সঙ্গে বাস মালিকদের পক্ষ থেকে বা কি বলা হচ্ছে, আমরা কথা বলেছিলাম কয়েকজন কন্ডাক্টরদের সঙ্গে। কি বলছেন তারা, শুনবো। भाड़ा 10, 12, 14, 16 चार्ट है अंदर? नहीं, चार्ट अभी दिया नहीं। 10, 12, 14, 16 10 स्टार्ट कर दिया आपने? हाँ। 10 এখন যা ভাড়া তাই নিচ্ছে মোটামুটি মোটামুটি। মানে এই 9 টাকা ভাড়া 10 টাকা নিচ্ছে, তো 1 টাকা ভাড়া কত নিচ্ছে? বাস ভাড়া কত? বাস ভাড়া 10-এর উপরে 12 টাকা, 13 টাকা। নতুন ভাড়া তো? হ্যাঁ, চার্ট আছে? নতুন চার্ট কে দেবে? তাহলে কত করে নিচ্ছে? 2 টাকা, 5 টাকা, 2 টাকা, 5 টাকা, লংয়ে 5 টাকা, শর্টে 2 টাকা। বেড়েছে। হ্যাঁ, স্বাভাবিক কত ভাড়া? বাস ভাড়া কত বাড়িয়েছে? আজ বলা যা আছে আগের বেলায় নেওয়া হচ্ছে 2-1 টাকা। আরো বেশি। অন্যদিকে হাওড়ার ছবিটাও কিন্তু একই রকম। সেখানে বেসরকারি বাস মিনি বাসের ভাড়া নিয়ে বিতর্ক, একই রুটে বিভিন্ন ভাড়া। দেবাশিস রয়েছে আমাদের সঙ্গে, দেবাশিস চক্রবর্তী। দেবাশিস, হাওড়ার ছবিটাও কি সেই একই রকমের ধরা পড়ছে? বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে যাত্রীদের থেকে?
অবশ্যই অবশ্যই একই রকম সমস্যা রয়েছে, গোটা রাজ্য জুড়ে যে সমস্যা রয়েছে এখানেও একই রকম সমস্যা। সেটি হচ্ছে যে বাস ভাড়া বৃদ্ধি এবং কোনো নোটিশ ছাড়াই সেই বাস ভাড়া বৃদ্ধি হয়ে গেছে বেশ কিছু বাসে। আমরা যখন দেখলাম হাওড়া ময়দান থেকে শিয়ালদা রুটের বাস, সেই বাস কেউ নিচ্ছে 7 টাকা এবং 10 টাকা যে পুরনো ভাড়া ছিল সেটি, এবং কেউ কেউ আবার 10 টাকা থেকে 15 টাকা এইভাবে ভাড়া নেওয়া হচ্ছে। এবং সবচেয়ে বেশি বিতর্কিত বিষয় হচ্ছে মিনি বাসগুলি। মিনি বাসগুলিতে রীতিমতো ভয় দেখানো হচ্ছে যাত্রীদের, কারণ পা দিলেই কাগজ থেকে 20 টাকা দিতে হবে, অর্থাৎ তাদের যে ভাড়া, তাদের কাছে সেই টিকিট প্রিন্টিং নেই, তা সত্ত্বেও সেই ভাড়া নিতে হবে 20 টাকা, তাকে দিতেই হবে জোর জবরদস্তি। সেক্ষেত্রে 10 টাকার দুটো টিকিট তার হাতে ধরিয়ে দিচ্ছে। দেখো, আমি এখনো বলবো যে বেশ কিছু বাস, মিনি বাস সংখ্যা অনেক বেড়েছে, তবে যে বাস ভাড়া বৃদ্ধি নিয়ে যাত্রী হয়রানি তা কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে। মানুষজনের ক্ষোভ প্রকাশ্যে আসছে, এবং আমরা যখন বাসের কন্ডাক্টরদের জিজ্ঞেস করছি, তাদের পরিষ্কার দাবি যে দরকার হলে বাস আমরা বন্ধ করে দেবো, বাস চালাবো না, তাতে কোনো যায় আসে না, বন্ধ করে দেবো। আমি যত মিনি বাস চালক যাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে তার সঙ্গে একটু কথা বলবো। দাদা, কত ভাড়া আছে আজকে? কত ভাড়া? যা ভাড়া তাই। কত ভাড়া? 9 টাকা। 8 টাকা 9 টাকা। আপনারা কত টাকা ভাড়া দিচ্ছেন? আপনারা ভাড়া দিয়েছেন? কত টাকা ভাড়া দিয়েছেন? আমি ভাড়া দিল না, 10 টাকা বলেছে। কালকে 10 টাকা দিয়েছিলাম কালকে। আজকে কত বলছে? আজকে বললো না, নিল না। দেখো, এখনো পর্যন্ত ভাড়ার কোনো ঠিক নেই। এই মিনি বাস সে বলছে 10 টাকা। একদমই, হয়তো তোমার সামনে বলছে না, কিন্তু হয়তো যাত্রীদের থেকে বেশি ভাড়া নেবেই, কারণ যাত্রীরা এই মুহূর্তে অসহায়, নিরুপায়, তাদের যেতেই হবে গন্তব্যে। সোমরাজের কাছে চলে যাব। সোমরাজ রয়েছে এই মুহূর্তে সিথির মোড় থেকে। সোমরাজ, সিথির মোড় এলাকা বা উত্তর কলকাতার বিস্তীর্ণ এলাকা, কি ছবি ধরা পড়ছে? দেখো, মূলত আমরা সকাল থেকে শ্যামবাজার, সিথির মোড় এই এলাকাগুলি আমরা দেখছি একাধিক বেসরকারি বাস রুটের পরিষেবা শুরু হয়েছে। গতকাল শুধুমাত্র বিটি রোডের মূলত 230 নম্বর রুটের বাস পরিষেবা শুরু হয়েছিল। আমরা দেখেছিলাম ইউনিয়নের তরফেই 10 টাকা, 15 টাকা, 20 টাকা ভাড়া করা হয়েছিল। আজকে আমরা দেখতে পাচ্ছি 227 নম্বর রুট থেকে শুরু করে, কেবি 16 রুট থেকে শুরু করে এবং 79B, 93 একাধিক রুটের বাস পরিষেবা শুরু হয়েছে, এমনকি 222 নম্বর রুটের। কিন্তু যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি যে এক একজন কন্ডাক্টর এক এক রকমের ভাড়া নিচ্ছেন। ইউনিয়নের তরফে নির্দিষ্ট করে ভাড়া বলে দেওয়া হচ্ছে নাকি সেটা এখনো পর্যন্ত নিশ্চিত নয়, কারণ বাসে উঠলেই দিতে হচ্ছে 10 টাকা, তারপর ভাড়া দিতে হচ্ছে কোনো রুটের ভাড়া হচ্ছে 12 টাকা, 15 টাকা, 18 টাকা, 20 টাকা, আবার কোনো রুটের সর্বোচ্চ ভাড়া 15 টাকা, কোনো রুটের সর্বোচ্চ ভাড়া 22 টাকা পর্যন্ত গিয়ে দাঁড়িয়েছে। আমরা জানি যে দূরত্বকে ভিত্তি করেই এক একটি রুটের স্টেজ প্রতি ভাড়া নির্ধারণ হয়। এক্ষেত্রে যেটা করা হচ্ছে, বিশেষত আমরা শ্যামবাজার থেকে যখন একাধিক কন্ডাক্টরের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, তারা যেটা জানাচ্ছেন যে কোনো রুট, যেমন ধরো 234 নম্বর রুট, বেলঘড়িয়া থেকে গল্ফ গ্রিনের এই রুটে কি করেছে, বাসে উঠলেই 15 টাকা ভাড়া। কেন তারা করছেন? যেহেতু তারা বলছেন যে বেলঘড়িয়া থেকে শ্যামবাজারের ভাড়া ছিল 8 টাকা, এই রুটেই সর্বাধিক প্যাসেঞ্জার হয়, কিন্তু আমরা যত সংখ্যক আসন তত সংখ্যক যাত্রী তুলতে পারবো। অর্থাৎ সেই অর্থে কিন্তু বলা যেতে পারে ইচ্ছে মতোই ভাড়া বাড়াচ্ছে বা এই সমস্ত বাস মালিকরা, এমনটাই কিন্তু সামনে উঠে আসছে ছবি। আমরা যাত্রীদের যে দুর্ভোগ গত কয়েকদিন ধরে দেখাচ্ছিলাম, তারা রাস্তায় বেরিয়ে বাস পাচ্ছিলেন না, বাস হয়তো আজ পাচ্ছেন, বেসরকারি বাসের সংখ্যা বেড়েছে কিন্তু বাড়তি ভাড়া গুনতে হচ্ছে। কতটা অসুবিধার মধ্যে পড়ছেন, কতটা ক্ষুব্ধ তারা, শুনবো। কি বলবো, এখন বাড়লে বাড়বে, কিছু তো করার নেই, এখন বাস তো খুবই কম। কি আর বলবো, বলার তো কিছু নেই। আমাদের যেহেতু আমাদের অফিস যেতে হবে, আমি টালা পাম্পিং এ কাজ করি, সেহেতু আমাকে এই অবস্থায় যেতে হবে। ভাড়া বেড়েছে, এখন আমার দাদা দরকার, কাজে না গেলে কাজ চলে যাবে, আমাকে যেতেই হবে 10 টাকা দিয়ে, 15 টাকা দিয়ে, কিছু করার নেই। যতটা না ক্ষোভ, তার থেকেও বেশি অসহায় অবস্থা যাত্রীদের, নিরুপায় অবস্থা, এবং সেই সুযোগটাই কিন্তু কাজে লাগাচ্ছেন কন্ডাক্টররা বা বাস চালকরা বা বাস মালিকরা। কি বলছেন তারা, শুনবো। ভাড়া এখনো পর্যন্ত তো ভাড়া নির্ধারিত হয়নি, প্যাসেঞ্জার থেকে চাইছি 2 টাকা 5 টাকা বেশি দিলে দিচ্ছে না, নর্মাল ভাড়া উঠলে 10 টাকা চাইছে, 8 টাকা ছিল। 6 থেকে 7 হয়ে গেল, 7, 9, 10 এই তিনটেই ছিল। অবশ্য কিছু মিশ্র ছবিও ধরা পড়ছে, যেখানে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে যে সবাই এর থেকে কিন্তু সব রুট কিন্তু একই রকম ভাবে ভাড়া বাড়ায়নি, কিছু কিছু ক্ষেত্রে পুরনো ভাড়াও নিচ্ছে, কিন্তু যাত্রী হয়রানির ছবিটা কি আজ একই রকম রয়েছে? বাসের সংখ্যা যেটা গতকালের তুলনায় বেড়েছে, তার ফলে কি কিছুটা সুবিধা হচ্ছে? শালিনী রয়েছে টালিগঞ্জে, শালিনীর কাছ থেকে জানবো। শালিনী, কি ছবি ধরা পড়লো তোমার চোখে?
সমাদিত প্রথম থেকে আমরা রাসবিহারী এবং টলিগঞ্জ এই দুটো জায়গাতে গেছি এবং সকাল থেকে এবং দেখতে পেয়েছি যেটা যে ওখানকার মানুষ বিশেষত রাসবিহারীতে মানুষ কিন্তু বলছে যে সেই অর্থে প্রাইভেট বাস কিন্তু আজকেও দেখা যাচ্ছে না। যদিও এটা আমরা জানি যে ডিসিশন হয়েছে যে প্রাইভেট বাস নামবে রাস্তায়, কিন্তু প্রাইভেট বাস সেই অর্থে দেখা যাচ্ছে না। পাবলিক বাসেই কিন্তু তাদেরকে যাতায়াত করতে হচ্ছে এবং তারা এটাও বলেছে যে তারা বেশি ভাড়া দিতে রাজি, কিন্তু সেই অর্থে যদি বাসই না পাওয়া যায় তাহলে কিন্তু ভীষণ মুশকিল। অটোয় করে আসতে হচ্ছে, বাদ ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে, কিন্তু সেই অর্থে বাস পাওয়া যাচ্ছে না। টলিগঞ্জেও কিন্তু যেই প্রাইভেট বাস টলিগঞ্জ থেকে ছাড়ে 47/1 সেই বাসও কিন্তু ছাড়ছে না এবং বাস সারি দিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু বাস যাত্রী নিয়ে যাচ্ছে না এবং সেই কারণেই যাত্রীদের ভীষণভাবে হয়রানিতে পড়তে হচ্ছে। তারা বেশি ভাড়া দিতে রাজি হলেও বাস পাওয়া যাচ্ছে না। সমাদিত্য, একদমই সব মিলিয়ে যে বিষয়টা যেটা দেখতে পাওয়া গেল যে ভাড়া বৃদ্ধির অনুমোদন রাজ্য সরকার দেয়নি, কিন্তু বেসরকারি বাসে ইচ্ছে মতো ভাড়া আদায় চলছে এবং এর ফলে যাত্রীদের পকেটে কোপ, কিন্তু যাত্রীরাও নিরুপায় অবস্থায় এবং সেই সুযোগটাই কিন্তু এই মুহূর্তে কাজে লাগাচ্ছে বাস মালিকরা। আরো কয়েকটি জায়গার ছবি আপনাদের দেখাবো এবং প্রত্যেক জায়গাতে কিন্তু ছবিটা ঘুরিয়ে ফিরিয়ে একই রকম। বেসরকারি বাসের সংখ্যা হয়তো আজকে খানিকটা বেড়েছে, রাস্তা হয়তো বাস বেড়েছে কিছু বেসরকারি বাস, কিন্তু তা সত্ত্বেও যাত্রী হয়রানির দিকটা এবার অন্যদিকে ঘুরে গিয়েছে। বেশি ভাড়া দিতে হচ্ছে যাত্রীদের এই সমস্ত বেসরকারি বাসগুলোতে উঠতে গেলেই। আরটিওর চার্জ ছাড়াই বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ। বাস যাত্রীরা রীতিমতন নিরুপায় অবস্থায় রয়েছেন এবং সে কারণে বাড়তি ভাড়া দিয়ে তারা গন্তব্যে যাচ্ছেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রদীপ নারায়ণ বসু, জয়েন্ট কাউন্সিল অফ বাস অ্যান্ড মিনিবাস সংগঠনের তরফ থেকে তিনি রয়েছেন। আমরা কথা বলে নেব তার সঙ্গে। যেটা জানতে চাইব, বিভিন্ন জায়গাতে বিভিন্ন রুটে কিন্তু বাস ভাড়া বেশি নেওয়া হচ্ছে আরটিও চার্জ ছাড়াই, কি বলবেন? ওয়েস্ট বেঙ্গল বাস মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক, জয়েন্ট কাউন্সিল না, প্রথমে একটুখানি বলে দিই। আর সেকেন্ড হচ্ছে যে যারা বেশি ভাড়া নিচ্ছে তারা নিজেদের দায়িত্বে নিচ্ছে। আমরা সংগঠন ওয়াইজ কোনো রকম ভাড়া বৃদ্ধির জন্য বলিনি। রেগুলেটরি কমিটি তৈরি হয়েছে, রেগুলেটরি কমিটি যতক্ষণ না সিদ্ধান্ত দিচ্ছে কারোর ভাড়া নেওয়ার অধিকার, বেশি ভাড়া নেওয়ার অধিকার নেই। অনেক প্যাসেঞ্জার শুনছি নিজেরাই নিজেদের ছাড়তে দিচ্ছে কন্ট্রাক্টরকে, তার জন্য কিন্তু আমাদের কোনো টিকিট দেওয়া হচ্ছে না। মানে অনেক কন্ট্রাক্টর যারা নিচ্ছে তাদের কিন্তু কেউ টিকিট দিচ্ছে না, আপনি দেখাতে পারবেন না। আর কোনো জায়গায় পোস্টার আছে এবং বর্ধিত ভাড়ার টিকিট নিচ্ছে। এবার যেসব মালিকরা নিচ্ছে তাদের নিজেদের দায়িত্বেই চালাচ্ছে। আমরা বলেছি পুরনো ভাড়াতেই গাড়ি চালাতে গেলে পুরনো ভাড়াতেই চালাতে হবে, যতক্ষণ না রেগুলেটরি কমিটি সিদ্ধান্ত জানাচ্ছে। কিছু কিছু জায়গায় কিন্তু রীতিমতন পোস্টার 230-এর কথা আমি বলতে পারবো, 230 নম্বর রুটে কিন্তু রীতিমতন পোস্টার লাগিয়ে দেওয়া হয়েছে যে আগের ভাড়া আর পরের ভাড়া দুটো আলাদা। গতকাল ছিল সকাল 11টা পর্যন্ত, আপনি কিন্তু গতকাল 11টার পর থেকে 230 আর পোস্টার দেখাতে পারবেন না। আবেগপূর্ণ হয়ে কেউ লাগিয়ে ফেলেছিল, কিন্তু আমরা খবর পেয়ে সব ছিড়িয়ে দিয়েছি। আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যমেই জানতে পেরেছিলাম। তো সেক্ষেত্রে এই বাড়তি বাস ভাড়া যেটা নেওয়া হচ্ছে সেটা কি বন্ধ হবে, কি বলবেন? কোথাও নেওয়া হচ্ছে না। যদি কোনো খবর থাকে আপনারা বলবেন, আমরা সেই রুটে বলে দেবো যদি মানে না নেওয়ার জন্য। আমাদের সঙ্গে ইনস্ট্রাকশন আছে গভর্নমেন্টের, কালকে হাতের মাস্ক গ্লাভস সবই পাঠিয়েছি, আমরা সব দিয়ে দিয়েছি এবং বলেও দিয়েছি সবাই ন্যায্য ভাড়াতে গাড়ি বের করতে পারলে করবে, না হলে পরে করবে না, কিন্তু বর্ধিত ভাড়া কেউ নেবে না যতক্ষণ না রেগুলেটরি কমিটি কোনো সিদ্ধান্ত দিচ্ছে। ধন্যবাদ প্রদীপ বাবু। কোভিড-19-এর পরিস্থিতিতে দেশের অর্থনীতি বড় ধাক্কা খেয়েছে এবং এই অর্থনীতির পুনর্নির্মাণ কি করে করা যায় তা নিয়ে শিল্পপতিদের সঙ্গে আলোচনায় রাহুল গান্ধী। From their villages. Point number 3, we might send the wrong message to the international community who we will need to invest in us. And point number 4, later we might consider giving money to these laborers and small and medium businesses. Image is based on strength. Strength can never be based on image. But here, I understand. You're defending the image and you're destroying the strength. The strength, whoever is going to invest in India is going to invest not because of your image, they're going to invest because of what you are, what you have. And what you are and what you have is your economy. So the first logic has to be defend that economy. And if you defend that economy well, you will have an image
and you will succeed in inviting whoever you want over here. But if you don't have an economy left, well, there's nothing. I strongly believe that a large country like India cannot save itself out of trouble. It has to sell itself out of trouble. We have to get demand going again. We have to provide something that lifts the mood of the people. We need some mood elevators out there. And I do not understand why there is no strong initiative, even if it is for a period of 6 months, 1 year, to strongly lift the mood of the people and provide a stimulus to demand. The economy slowed down before Corona. Of course. Unemployment was becoming a serious problem before Corona. And now Corona has sort of pushed it over the edge. How do you see India taking care of its unemployment problem? Like how do we think about it moving forward? Of course, you're a part of the puzzle. Small and medium industry is a much bigger part of the puzzle. How do you unleash this manufacturing, which I believe is absolutely critical? I mean, I'm not one of those people who thinks that India can be built without manufacturing. Right. So how do we start competing on the global stage? The other day, I was interviewing a potential senior candidate out of Brazil, because Bajaj is now looking at going to Brazil. And I asked him a question. I said, Honda is so dominant in Brazil. The other Japanese have not been able to dislodge Honda. Why do you think Bajaj has a chance? And he said something very simple, but often the truth resides in simple things. He says, in Bajaj, I see a combination of European design, Japanese quality, and Indian prices. And I think this is a magic formula for so many Indian companies. It doesn't matter whether you're making a mixer grinder or a motorcycle or whatever it is. I think the world can be your oyster if you look at it from this lens. So I think demand generation starts with wanting to play at a global platform. Next, this automatically means that, then you have to narrow down the things that you're doing. I mean, if you want to be Mahendra Singh Dhoni, you cannot play 6 sports at the same time. Everybody knows that. A great chef, a great sports person, a great doctor, a great musician, they all specialize. Companies must specialize. I think the simple meaning of strategy is specialization. But in what you said, I found one thing